আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গোপালগঞ্জে কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল, 3 ঘণ্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বললেন প্রধান বিচারপতি, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনের তাগিদ। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গোপালগঞ্জ শহরে থমথমে অবস্থা, রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে 25 জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত ছিল জেলা জুড়ে কারফিউ। সকালে রাস্তাঘাট ফাঁকা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি বাড়ে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে আগাম পুরো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে দিনভর গোপালগঞ্জ শহরে ছিল থমথমে পরিবেশ। কারফিউয়ের কারণে সকালে রাস্তায় মানুষের চলাচল ছিল খুবই কম। ধীরে ধীরে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি কিছুটা বাড়ে। আতঙ্কে আছেন গোপালগঞ্জের সাধারণ মানুষ। আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা, তারপর মনে ভয় রয়ে যে আমাকে শরীর কাঁপতেছে, ভয় ভীতি গ্রাস করতে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। গোপালগঞ্জে চলমান কারফিউ বাড়ানো হয়েছে। 3 ঘণ্টা শিথিল করে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শহরের বিভিন্ন সড়কে সেনাসহ অন্য বাহিনীর সদস্যরা দিনভর টহল দিয়েছে। রাতেও অভিযান চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গোপালগঞ্জে সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের একজন করে অতিরিক্ত সচিব আছেন। কমিটিকে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন, যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের পরিস্থিতি এখনে নর্মাল। এই পর্যন্ত 25 জনকে ধরা হয়েছে, যাকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, আর আমাদের পুলিশ সদস্য 10 জন আহত ছিল। অভিযান চলবে জানিয়ে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্টরা তাদের আশ্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। বুধবার গোপালগঞ্জে রিফাইন্ড আওয়ামী লীগ ও রিফাইন্ড মুজিববাদীদের একটি ভার্সনই দেশের জনগণ দেখেছে।
বৃহস্পতিবার জুলাই পদযাত্রায় ফরিদপুরের পথসভায় নাহিদ ইসলাম সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেন। প্রয়োজনে গোপালগঞ্জ জেলায় আবারও মার্চ করা হবে বলে ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক। আক্তার হোসেনের রিপোর্ট। গণহত্যার বিচার, সংস্কার ও জুলাই সনদের দাবি নিয়ে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে পথসভায় নাহিদ ইসলাম গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করার ঘোষণা দেন। বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব। এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করব না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে তারপরে সন্ত্রাসীদের গ্রেফতার দাবি করে নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষকে যেন হেনস্থা করা না হয়। সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী ও সন্ধ্যায় মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল 4টায় জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সংবাদ সম্মেলনে নেতারা হামলার ঘটনায় গোয়েন্দা সংস্থার দায়িত্বপ্রাপ্তদের বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেয়া, ভিডিও ফুটেজ দেখে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দোষীদের গ্রেপ্তার ও বিচার এবং বাকি পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান। ওই ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দাদের কাছে হামলার তথ্য ছিল না, স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলে দায় এড়াতে পারেন না। নির্বাচনের শিডিউল ঘোষণার পর ভোট দেওয়ার যোগ্য নাগরিকরা ভোট দিতে পারবেন এমন বিধান রেখে ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশও অনুমোদন হয়েছে বৈঠকে। গোপালগঞ্জে বুধবারের ঘটনা নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের 34তম বৈঠক সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025, মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে গোপালগঞ্জ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়েছে। গোপালগঞ্জ নিয়ে আজকে বিস্তারিত ক্যাবিনেটে বিস্তারিত আলোচনা হয়, প্রোব কমিটি করা হয়েছে। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, ভায়োলেন্সটা কারা করলো, সবকিছুই দেখা হবে। ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ 2025 অনুমোদন হওয়ায় নির্বাচনের শিডিউল ঘোষণার আগে চূড়ান্ত ভোটার তালিকায় যোগ্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ হচ্ছে এবার। ভোটের শিডিউল ঘোষণার আগেই যেহেতু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত রাখতে হয়, সেক্ষেত্রে শিডিউল ঘোষণার আগে যৌক্তিক সময়ের মধ্যে এই যারা ভোটার হওয়ার উপযোগী হন তাদেরকে ভোটার তালিকায় নিয়ে আসা। যেই আইনটি অধ্যাদেশটি অনুমোদন হলো, এর ফলে অন্তত ডিসেম্বরে যদি ভোট হয়, অর্থাৎ যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তার অন্তত 1 মাস আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা 18 বছর বয়স হবেন, ভোটার হওয়ার জন্য এলিজেবল হবেন, তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন হওয়ায় দেশেই অনেক চিকিৎসা করানো সম্ভব বলে মনে করছে সরকার। এই অধ্যাদেশ জারির ফলে বাংলাদেশের অর্গান ট্রান্সপ্লান্টেশনটা খুব ইজিয়ার হবে। ভাই বোন বা বাবা মার থেকে নিতে পারতেন, এখন একটু এটাকে একটু এক্সপান্ড করা হয়েছে। এর ফলে আমরা মনে করি যে বাংলাদেশের অনেককেই আর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বিদেশে যাওয়া লাগবে না।
গোপালগঞ্জ প্রসঙ্গ উল্লেখ করে প্রেস সচিব বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনশৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে তাজউদ্দিন পরিবার। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আমন্ত্রণপত্র পৌঁছে দেন তাজউদ্দিন পরিবারের দুজন সদস্য, জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমদ এবং ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ। এ সময় শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমদ নেতা ও পিতা বইয়ের একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার দেন তারা। বিভিন্ন কায়দায় ইস্যু তৈরি করে সুপরিকল্পিতভাবে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে তারা যেন প্রশ্রয় না পায়, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল ডেমোক্রেসি, কিন্তু অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় এখন হচ্ছে মবক্রেসি। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বিক্ষোভ সমাবেশে কথা বলেন রুহুল কবির রিজভী। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছে। অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ এনে দুপুরে নয়াপল্টনে যুব দলের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের আগেই জড়ো হন নেতাকর্মীরা। মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন যুবদল ও বিএনপির নেতারা। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ বিরোধী বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা করা হচ্ছে। পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে সভা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লন্ডন বৈঠকে নির্বাচনের আশ্বাসের পর থেকেই জামালা শুরু করে দিয়েছে চক্রান্তকারীরা। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। এমনকি আমার নেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? ভয় পেয়ে। তারা ভয় পেয়েছে তারেক রহমান তো জাতীয় নেতা হিসেবে ও অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি ফিরে আসেন তাহলে তারা যাবে কোথায়? নতুন বাংলাদেশ তৈরির সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেই আহ্বান জানান মির্জা ফখরুল। মনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। আসছে 19শে জুলাই জাতীয় সম্মেলনের প্রস্তুতিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসছে জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, প্রয়োজনীয় সংস্কার, প্রবাসী ভোট, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সহ মোট 7টি বিষয় জাতীয় সম্মেলনে প্রাধান্য পাবে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এছাড়া সম্মেলনের আসন ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ যথাযথভাবে তুলে ধরেন। সরওয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরও চেয়ার থাকবে, 300-600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব।
সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সুযোগ হারানো ঠিক হবে না। মাজদার হোসেন মামলা ও সৈয়দ ইশতিয়াক আহমেদ নিয়ে আলোচনায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ তারাও চান। মাসরুর শাকিলের রিপোর্ট। সুপ্রিম কোর্ট মিলনায়তনে ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ স্মরণে মাজদার হোসেন মামলা ও ইশতিয়াক আহমেদের লড়াই নিয়ে আলোচনায় সূচনা বক্তব্য রাখেন প্রধান বিচারপতি। There is a diarchy in our constitutional scheme, pure and simple. Matters stand today as the judiciary since July-August 2024 negotiates closely with this interim government 26 years on to settle the matter once and for all of judicial independence. আইনজীবী ও সংবিধান গবেষক আরিফ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচকরা বলেন, মাজদার হোসেন মামলায় ব্যারিস্টার ইশতিয়াকের দেখানো পথেই স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার এখনই সুবর্ণ সময়, তবে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোনো বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে ৪৫০০-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে ৭০০-র বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, ৬০ লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে। বিচারকদের স্বাধীনভাবে বিচার কাজ নিশ্চিত করতে মাজদার হোসেন মামলার রায়ের পূর্ণ বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে জুলাই অভ্যুত্থান বলে মনে করেন আলোচকরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে পাঠিয়ে শহরে দুর্বৃত্তদের লুটপাটের সুযোগ করে দেয়া ব্যাংকারদের কাজ না। যে জেলার আমানত সেখানেই ঋণ দিতে হবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এই নির্দেশনা দিয়েছেন। রিজভী নওয়াজের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় জনতা ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ঋণের ৭২%ই খেলাপি। পুঞ্জীভূত লুটপাটে ধুঁকতে থাকা ব্যাংকটিকে বাঁচাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন। কালের বিবর্তনে সবকিছুর উত্থান হয়, আর আমরা এই ব্যাংকটির জীবনে দেখেছি এক চরম দুর্গতি এবং পতনের চিত্র। এই জন্য মঙ্গল গ্রহ থেকে কোনো বিশেষ কোনো জীব এসে এই অবস্থা তৈরি করে নাই। এই অবস্থা তৈরি হয়েছে এই জনতা পরিবারে আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের অদূরদর্শিতা এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপোষ করার জন্য। ঋণ করে ঘি খাওয়ার প্রবাদ মনে করিয়ে দিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ঋণ ফেরত আনার বিষয়ে মনোযোগী হতে হবে। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। তো ভদ্রলোক এই ঋণ যে পরিশোধ করার কথা সেটা বলেননি। আপনারা ওই অংশটা জোড়া দিবেন, মানে ৪ ভাগের কথা ভালো কিন্তু সম্পূর্ণ ভালো নয়, সেটা অর্ধ সত্য। অর্ধ সত্য অনেক সময় মিথ্যার চেয়ে বিপজ্জনক। তো সেইটা হলো যে ঋণ যদি নেওয়া হয় তাহলে সেই ঋণ শোধ করতে হবে, এই কথাটা আপনি জোড়া দিবেন যে ৪ ভাগ বলেছেন এটা ভালো, আর আমরা বলছি যে ঋণ করলে ঋণ শোধ দিতে হবে। সিলেটে জনতা ব্যাংকের ৬০টি শাখা, জুন পর্যন্ত আমানত সংগ্রহ হয়েছে ৩৫০০ কোটি টাকা, কিন্তু ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫৭৭ কোটি টাকা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, সিলেট। শিল্প ও প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা, তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট।
শিল্প ও প্রযুক্তির উন্নয়নে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বিশ্ব, আর বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে দীপ্ত সহযাত্রী বাংলাদেশও। তবে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সম্ভাবনাময় চামড়া খাত সহ বিভিন্ন শিল্পের বর্জ্যে সংকটে পুরো জীববৈচিত্র্য। চামড়া প্রক্রিয়াজাতকরণে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সংকট নিরসনে পরিবেশ সংরক্ষণ আইন 2021 ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 জারি সহ চামড়া শিল্প খাতের বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত সহ সমন্বিত উদ্যোগে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, বর্তমান সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে শেখ হাসিনার মতোই অবস্থা হবে। বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা উত্তর এলডিপি আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনায় একথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ আর অভ্যুত্থান এক নয় বলে মন্তব্য করে অলি আহমেদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সাথে মেলানো যাবে না। আয়োজনে আরও বক্তব্য রাখেন মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও নেতাকর্মীরা। এই সময় বর্তমান সরকার ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করেন বক্তারা। মানুষকে শান্তি দেওয়ার ব্যবস্থা করেন। গোপালগঞ্জের এই ঘটনার জন্য আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী, কারণ তিনি প্রয়োজনীয় ব্যবস্থা কেন গ্রহণ করলো না। এনসিসি হলো অবুজ কতগুলি ছেলে, তারা যাচ্ছে গোপালগঞ্জে আগুনের মধ্যে চাপ দিচ্ছে। তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কি করছিলা? তোমার তো দায়িত্ব ছিল একটা পরিকল্পনা করা। তুমি তো জানো এই ধরনের ঘটনা ঘটবে। গোপালগঞ্জে তো এটা নতুন না, এর আগেও তো 2-3বার এই ঘটনা ঘটেছে। তাহলে কেন এগুলি করাচ্ছ? অর্থাৎ তোমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছো। ঢাকার এককালে প্রবাহমান নড়াই নদী আজ মৃতপ্রায়। দখল দূষণে জর্জরিত নদীটি দিন দিন সরু হয়ে গিয়েছে। একে বাঁচাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর হয়নি কিছুই। পরিণত হয়েছে মশা প্রজনন কেন্দ্রে। নদীটি যত দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর নদীটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুল করিমের ভিডিও চিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। প্রাচীনকাল থেকে 80-র দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা, আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনও প্রবহমান এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত। পয়ঃবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে। এটা দূষণমুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এলাকায় তো প্রচুর মশার জ্বালায় তো আপনার থাকা দুষ্কর, যত্র ময়লা ফেলে, এর কোনো দেখার কেউই নেই। বাথরুমের পানি বলেন, তারপরে যত পানি আছে সব এখানে ফালাইতেছে। এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপর যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকতো এবং সবাই ভালো থাকতো। অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশামাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেই আর। তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে আফতাবনগর হাউজিং সোসাইটি। সো এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে, আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে। সো দুইটার মাঝে আফতাবনগর হাউজিং পড়েছে। সুতরাং দায়টা ভাই হাউজিং এর, এমনটা আমি আসলে স্বীকার করতে চাচ্ছি না। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের
যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওইখানে আরেকটা বড় সমস্যা কি, এটা 2 সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে। অন্যায়গুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিকনসার্ভ করতে। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নড়াই নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ হদিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এমরুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যাসিবাদীরা যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য একত্রে কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব দেশে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার শহরের আলাইপুর উপশহর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী ও অন্যরা। আমার আহ্বান, যার যার এলাকায় আপনারা ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্টকে প্রতিহত করতে হবে। এই ফ্যাসিস্টরা যেন বাংলাদেশের মাটিতে আর কখনো স্থান না পায়। এই 17 বছর যারা আপনাদের উপর নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, অবৈধভাবে ক্ষমতায় এসেছে ছিল আমাদের সংগ্রাম তাদের। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। টানা ভারী বৃষ্টিতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত 24 ঘন্টায় কমপক্ষে 63 জনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন 290 জন। বুধবার সকালে বৃষ্টি শুরুর পর এই হতাহতের ঘটনা ঘটে। গত জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত দেশটিতে প্রায় 180 জন মারা গেছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ মানুষ ভবন ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, ইসলামাবাদের পাশের শহর রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে 2022 সালে মৌসুমি বৃষ্টিতে দেশটির 1/3 এলাকা ডুবে প্রাণহানি হয়েছিল 1700 জনের। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালের সিনেমা। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালি ছবি মিসিং কেটি হারাইকো সূচনা। সাফটা চুক্তির আওতায় দীপেন্দ্র গাওছান পরিচালিত ছবিটির প্রধান 2 চরিত্রে অভিনয় করেছেন সৃষ্টি শ্রেষ্ঠা ও নাজির হোসেন। বিপরীতে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশ পরিচালিত এবং শরীফুল রাজ, সুনেরা বিনতে কামাল অভিনীত নডরাই। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। অংশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা না করে টেলিকম টাওয়ার গাইডলাইনে কোনো পরিবর্তন আসবে না বলে আশ্বস্ত করেছেন নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদ উল বারী। সংস্কার, সক্ষমতা ও সহযোগিতার আহ্বান নিয়ে টেলিকম টাওয়ার কোম্পানিগুলো জোট গঠন উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, গাইডলাইনে থাকলেও টাওয়ার প্রতিষ্ঠানের কাছে বিটিএস হস্তান্তর করছে না মোবাইল অপারেটররা। অনুষ্ঠানে টাওয়ার 4 কোম্পানির শীর্ষ কর্মকর্তা ব্যক্তিরা এই খাতে সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা জানান, প্রত্যন্ত অঞ্চলে টাওয়ারগুলোতে বিদ্যুৎ প্রাপ্তি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সূচকের পাশাপাশি লেনদেনেও বাড়তে থাকায় শেয়ার বাজারে বেশ কিছুদিন ধরেই স্বস্তিতে আছেন বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় 790 কোটি টাকা, যা এবছরের সর্বোচ্চ। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা, মূল্যস্ফীতি ও ব্যাংকের সুদের হার কমে যাওয়ায় আবারও চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার। পরাগ আজিমের রিপোর্ট। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা কয়েকদিন দেশের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল। কয়েকদিন যেতে না যেতেই আবার পতনমুখী ধারা শুরু হয় শেয়ার বাজারে। কমে যেতে থাকে লেনদেনের পরিমাণও।
যা চলছিল মাসের পর মাস। তবে চলতি মাস থেকে ধারাবাহিকভাবে চাঙা হচ্ছে শেয়ার বাজার। সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে বাড়ছে লেনদেন। উজ্জীবিতার তো কারণ আছে, মূল্যস্ফীতি কমে গেছে, ব্যাংকের ইন্টারেস্ট হার কমে গিয়েছে। যেমন একটা সুন্দর একটা পুঁজিবাজার চেয়েছিলাম, সেই পুঁজিবাজারই এখন আমরা দেখতে পাচ্ছি। বাজার যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে তাতে আন্দোলনের প্রয়োজন হবে না। আর বিএসইসি আমাদের দাবি দেওয়াগুলা তাদেরকে বললে তারা আমাদের দাবি দেওয়াগুলো তারা সিরিয়াসলি দেখে তার সমাধানের চেষ্টা করছে। বাজারে বড় বিনিয়োগকারীরা আবার সক্রিয় হয়েছেন বলে মনে করেন শেয়ার বাজার বিশ্লেষকরা। বাজার যে অবস্থানে চলে গেছিল, প্রাইস এত কমে গেছিল, সেখান থেকে বড় বিনিয়োগকারী যারা সাইডলাইনে চলে গিয়েছিল এই অবস্থা দেখে ওনারা এখন মোটামুটি একটা অ্যাক্টিভিটি শুরু করেছেন। এবং সামনে যেহেতু ইলেকশনের একটা প্রক্রিয়া চলছে দেশে, সো ওইটাতে বিনিয়োগকারীরা একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এবং ইতিবাচক প্রবণতা ধরে রাখতে বাজারে নতুন ভালো কোম্পানির শেয়ার আনার পরামর্শ দিয়েছেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। 19 জুলাই কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটি হয়ে 20 জুলাই চট্টগ্রাম বিভাগে এনসিপির পদযাত্রা হবে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, চট্টগ্রাম বিভাগের পদযাত্রায় গোপালগঞ্জের মতো ফ্যাসিবাদীরা যেন কোনো জায়গায় হামলা করতে না পারে সেদিকে প্রশাসনকে প্রস্তুতি ও নজরদারি বাড়াতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহের কবর শনাক্ত, রাষ্ট্রীয়ভাবে শহীদদের স্বীকৃতি এবং দোষীদের বিচার দাবি করেছেন স্বজনরা। জাতীয় প্রেসক্লাবের সামনে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও গণকবর শনাক্তের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে এসব দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় 114টি মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তাদের কবর শনাক্তে সরকার ও সংশ্লিষ্টদের আন্তরিকতা নেই বলে অভিযোগ তাদের। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার ও ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার দাবি জানান তারা। মৌলভীবাজারের হাইল হাওরে ফিশারি প্রকল্প ও কাউয়াদিঘি হাওরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে হাওর রক্ষা আন্দোলন সংগঠন। উপস্থিত ছিলেন হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক আসম সালে সুহেল, সদস্য সচিব খসরু চৌধুরী, আইনজীবী হুমায়ুন রশিদ সুয়েব, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সহ অনেকে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। গোপালগঞ্জে কারফিউ শুক্রবার সকাল 11টা পর্যন্ত বহাল, 3 ঘণ্টা বিরতি দিয়ে চলবে অনির্দিষ্টকাল। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। গোপালগঞ্জের মানুষকে মুজিববাদ থেকে মুক্ত করতে এনসিপির ঘোষণা, সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে গোপালগঞ্জে আবারও পদযাত্রার হুঁশিয়ারি। গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে দীর্ঘ আলোচনা, ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশের খসড়া অনুমোদন। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র শুরু হয়েছে বলে বিএনপির দাবি, চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের দ্বৈত শাসন চলছে বললেন প্রধান বিচারপতি, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনের তাগিদ। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।